আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে। প্রথমেই জানাচ্ছি নির্বাচনের সংবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে একটি দল নতুন ষড়যন্ত্র শুরু করেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জনসভায় তিনি বলেন, গত 15 থেকে 16 বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন চলছে। নিশিরাতের নির্বাচন ও ভোটাধিকার হরণের অভিযোগ তুলে ধরেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর ঘোষণা দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ভোটার স্থানান্তর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শুধু ঢাকার 20টি আসনে প্রায় 40,000 ভোটার ঠিকানা পরিবর্তন করেছেন। বিএনপি অভিযোগ করেছে, একটি দল নিজেদের প্রার্থীদের জেতাতে পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তর করছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার স্থানান্তর কঠোর প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন দেওয়া হয়। সবচেয়ে বেশি স্থানান্তর হয়েছে মিরপুর, ডেমরা ও পল্লবী থানায়। যশোরের অভয়নগরে নোয়াপাড়া পৌর বিএনপির সাবেক নেতা মোহাম্মদ মুজিবুর রহমান জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। তার সঙ্গে অর্ধশত কর্মী সমর্থকও জামায়াতে যোগ দেন। নোয়াপাড়ার শঙ্করপাশা স্কুল মাঠে আয়োজিত জনসভায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা। জামায়াত নেতারা ফুল দিয়ে তাদের বরণ করেন। মুজিবুর রহমান বলেন, জামায়াতের রাজনীতি তাকে মুগ্ধ করেছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পরাজয়ের আশঙ্কায় কেউ কেউ বাঁকা পথে হাঁটছে। রাজধানীর একাধিক জনসভায় তিনি বলেন, গণভোটে হ্যাঁ মানে আজাদি আর না মানে গোলামি। ক্ষমতায় গেলে চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ অ্যাপ চালুর ঘোষণা দেন তিনি। ভোটে বাধা দিলে আগুন জ্বলবে বলেও হুঁশিয়ারি দেন। জনপ্রতিনিধিদের 6 মাস অন্তর জনগণের মুখোমুখি করার কথা বলেন। সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে টানা 11 দিনের পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। রোববার রাতে বাংলা মোটর কার্যালয়ের সামনে থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে পদযাত্রার উদ্বোধন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের পক্ষে জনমত গঠন ও রাজনৈতিক অবস্থান তুলে ধরাই এই কর্মসূচির লক্ষ্য বলে জানিয়েছে দলটি। পদযাত্রায় 24টি জেলায় জনসভা ও পথসভা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এনসিপির শীর্ষ নেতারা 11 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি করে তিনি বা তার পরিবার কখনো সম্পদ গড়েননি। ঠাকুরগাঁওয়ের নির্বাচনী সভায় তিনি বলেন, বাপ-দাদা জমি বিক্রি করেই রাজনীতি করেছেন। দলের কেউ দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সমালোচনা করেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক ও নারীদের জন্য বিশেষ কর্মসূচির কথাও বলেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভোটের মাধ্যমেই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রাজনীতির অবসান ঘটবে। ঢাকা 11 আসনের নির্বাচনী প্রচারে তিনি বলেন, ভয়ভীতি দেখিয়েও ভোটারদের দমন করা যাবে না। ভোটারদের বিবেচনা করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন নাহিদ ইসলাম। এবার জানাচ্ছি জাতীয় সংবাদ। আদানি বিদ্যুৎ চুক্তি নিয়ে বছরে 5 থেকে 6 হাজার কোটি টাকা বাড়তি পরিশোধ করতে হবে বলে জানিয়েছে জাতীয় চুক্তি পর্যালোচনা কমিটি। বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে বলা হয়, আদানির সঙ্গে করা চুক্তিটি সবচেয়ে ক্ষতিকর। প্রতি ইউনিট বিদ্যুতে 40 থেকে 50% বেশি দাম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। 25 বছরে প্রায় $1,000 কোটি বাড়তি পরিশোধের আশঙ্কা রয়েছে। চুক্তি বাতিল ও ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানানো হয়। চাংখারপুলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 6 জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার রায় আজ ঘোষণা হয়েছে। ঘোষণায় 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলায় 26 জনের সাক্ষ্য গ্রহণ জেরা সম্পূর্ণ হয়েছিল। তদন্ত প্রতিবেদনে বলা হয়, পুলিশের গুলিতে 6 জন শহীদ হয়েছিল। সেই মামলার রায় আজ ঘোষণা হলো। বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর কোয়ার্টার শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 6,44,000 কোটি টাকা। এটি মোট ঋণের 35.73%। একই সঙ্গে প্রভিশন ঘাটতি বেড়ে হয়েছে 3,44,000 কোটি টাকা। এতে ব্যাংকগুলোর তারল্য সংকট আরও তীব্র হচ্ছে। গত 1 বছরে 200 থেকে 250টি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম ইহসান। তিনি বলেন, যারা টিকে আছেন তারাও চরম সংকটে রয়েছেন। 2025 সাল তার জীবনের প্রথম বছর, যেখানে বড় অঙ্কের লোকসান হয়েছে। অর্ডার কমে যাওয়া, দাম কমার জন্যই শিল্পটি ঝুঁকে পড়ছে বলে জানাচ্ছেন তিনি। গাজীপুরে গুলি ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে এজেন্ট ব্যাংকিং এর 2 কর্মচারীর কাছ থেকে 24 লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে চান্দনা চৌরাস্তার কাজীমুদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে এই ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে 2-3টি ককটেল ফাটিয়ে কর্মচারীদের মারধর করা হয়। ছিনতাইয়ের পর তারা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে কাজ করছে। এবার জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি বলে জানিয়েছেন দেশটির পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল।
তিনি বলেন, পাকিস্তান শুধু ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বোর্ড অব পিসে যোগ দিয়েছে। এই সিদ্ধান্তে বিরোধী দল ও ভারতের অস্বস্তির কথা উল্লেখ করেন তিনি। ট্রাম্পের উদ্যোগে গঠিত এই বোর্ডে পাকিস্তান আমন্ত্রিত দেশগুলোর একটি। দক্ষিণ ফিলিপিন্সে ৩৫০ জনের বেশি আরোহী নিয়ে একটি ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ঘটনায় ২৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কোস্টগার্ড। বসিলান প্রদেশের উপকূলে দুর্ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত ৩১৬ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। মিয়ানমারে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে সেনা সমর্থিত ইউএসডিপি বড় জয় পেয়েছে। পার্লামেন্টের ২ কক্ষে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ভোটার উপস্থিতি ছিল আগের নির্বাচনের তুলনায় কম। আন্তর্জাতিক মহল এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। জান্তা সরকার সমালোচনা অস্বীকার করেছেন। ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় শান্তি বৈঠক চুক্তি ছাড়াই শেষ হয়েছে। আবুধাবিতে ২ দিন আলোচনার পরও সমঝোতা হয়নি। তবে আগামী ১ ফেব্রুয়ারি আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে পক্ষগুলো। আলোচনা চলাকালে ইউক্রেনের রুশ হামলা অব্যাহত ছিল। এতে হতাহত ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে। গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ড্রোন হামলায় একই পরিবারের ২ শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। শীত, জ্বালানি সংকট ও আশ্রয়ের অভাবে মানবিক বিপর্যয় বাড়ছে। অপুষ্টি ও রোগে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতিসংঘ পরিস্থিতিকে ভয়াবহ বলে সতর্ক করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।